আসসালামু আলাইকুম। তুর্কির এক ভয়ানক বাড়ি যেখানে রয়েছে আহলাসের বাস। কারো মতে এই আহলাস কোনো সুফি ছিল অথবা শয়তান কোনো জিন, যে কিনা এখন এই বাড়িতে থেকে বিভিন্ন মানুষকে তাদের করা পাপ কাজের শাস্তি দেয়। পাপীদের জন্য এই বাড়িটি একটি জেলখানার মতো, যেখানে জাহান্নামের মতো কঠিন শাস্তির ব্যবস্থা তাদের জন্য করা আছে। এমনই ভাবে একবার এক গাইনোকোলজিস্ট এই বাড়িতে আটকে পড়ে, আর এরপর তার সাথে কি কি ঘটে এবং সে কি কি পাপ করেছিল তা জানার জন্য দেখতে হবে আজকের এই গল্পটি, যার নাম হেইলি 2। এটি তুর্কির একটি বাস্তব ভয়ানক ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে, যার প্রতিটি রহস্য আপনার রাতের ঘুম কেড়ে নিবে। তো চলুন আর দেরি না করে তার কি সেই ভয়ানক মুভিটির গল্প জানা যাক। গল্পটি শুরু হয় তুর্কির এক ভুতুরে বাড়ি দেখানোর মাধ্যমে। এই বাড়িতে আমরা অসংখ্য আত্মাকে দেখতে পাই। একটি কণ্ঠস্বর আমাদেরকে এই বাড়ির সম্পর্কে বলতে থাকে। এই বাড়িটি গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটি পরিত্যক্ত জায়গায় অবস্থিত। কেউ সেই বাড়িতে যায় না, বাড়িটি খালি পড়ে আছে। তবে আশেপাশের মানুষ প্রায়ই এই বাড়ি থেকে ভুতুরের শব্দ শুনতে পায়। এই বাড়িটি আহলাস নামের একজন লোকের ছিল। কারো কারো ধারণা এই আহলাস হয়তোবা সৃষ্টিকর্তা অর্থাৎ মহান আল্লাহ তাআলার পাঠানো কোনো ফেরেশতা। কারোর আবার ধারণা এরা সাক্ষাৎ শয়তান। কেউ কেউ মনে করে আহলাস হয়তোবা কোনো জিন, যে কিনা এখানে নিজের পরিবার নিয়ে এই বাড়িতে বসবাস করত। এই কারণেই ভয়ে কেউ এখন আর ওই বাড়িতে যায় না। প্রায় শতবর্ষী এক বৃদ্ধা একবার এই বাড়িতে গিয়েছিল, আর এরপরই তার অস্বাভাবিক মৃত্যু হয়। কেউ জানে না বৃদ্ধা কি করে মরল। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা হালিন নামের এক বাচ্চা মেয়েকে দেখতে পাই। আমরা জানতে পারি হালিনের মা একজন লোককে বিয়ে করেছে, যা হালিন কিছুতেই মেনে নিতে পারছে না। হালিন তার মাকে বলে ওই লোককে তার ঘরে আসতে না দিতে। হালিনের মা বলে সে তো তার বাবা, সে হালিনের সাথে যা খুশি তাই করতে পারে। হালিনের মা আরও বলে যে সে হালিনের জন্য নিজের জীবন শেষ করে দিতে রাজি না, তাই হালিনকে এই সব কিছু মেনে নিতে হবে। বেচারা হালিন বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। তখনই ঘটে আরেক ভয়ানক ঘটনা। হালিনের সৎ বাবা তার সাথে খুব নোংরা কাজ করে। হালিনের এইসব কিছু ভালো লাগছিল না। সে মনে করে তার মা হয়তো বা তাকে এসে বাঁচাবে, কিন্তু হালিনের মা তো নিজেই তার স্বামীকে এই কাজে সমর্থন জানাচ্ছিল। অর্থাৎ একজন মা যা করতে পারে না তাই সে করছিল। সে নিজের মেয়ের সাথে অনেক বড় অন্যায় করছিল। হালিন এতে করে হতভম্ব হয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর তার কিছু একটা হয়ে যায়। সে উঠে দাঁড়ায় এবং একটি ছুরি নিয়ে তার মা বাবাকে শেষ করে দেয়। তার বাবাকে মারার সময় সে বলে সে আগেই বলেছিল এমনটা না করতে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বহু বছর পরের দৃশ্য দেখতে পাই। আমরা হালিনকে দেখতে পাই, যে এখন বড় হয়ে গিয়েছিল। সে এখন একজন গাইনোকোলজিস্টে পরিণত হয়েছিল। হালিনের ফোনের শব্দে ঘুম ভাঙে। তাকে বলা হয় যে তার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে, আর এরপর সে বিছানা থেকে উঠে তার ড্রেসিং টেবিলের উপরে রাখা একটি পুরনো পুতুল হাতে তুলে নেয়। এই পুতুলটি তার ছোটবেলার পুতুল। সে খুব অদ্ভুতভাবে পুতুলটিকে হাতে নিয়ে বলে তার কোনো দোষ নেই। এমন সময় হালিনের চোখের সামনে একটি ফ্ল্যাশব্যাক আসে, যে কল্পনায় এক বৃদ্ধা তাকে বলে যে সে তার সকল টাকা পয়সা এবং সব সম্পদ হালিনের করে দিবে। আর এরপর আমরা হালিনকে তার চেম্বারে দেখতে পাই। এক নিঃসন্তান দম্পতি হালিনের কাছে চিকিৎসার জন্য এসেছে। সব রিপোর্ট দেখে হালিন তাদেরকে জানায় তাদের সন্তান হওয়া প্রায় অসম্ভব। তাদের সন্তান ধারণের জন্য এখন একটাই মাত্র উপায় আছে, তবে এই উপায়টির জন্য এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমতি দেয়নি। তাই তারা যদি এই ব্যাপারে কিছু করতে চায় তাহলে তাদেরকে সেটা গোপনের সাথে করতে হবে। এমনকি তাদের হাসপাতালের রেকর্ডে এর উল্লেখ থাকবে না। সন্তান পাওয়ার জন্য মরিয়া এই দম্পতি একথায় রাজি হয়ে যায়। তারা চলে যাওয়ার পর হালিন এই পদ্ধতি ফলো করার জন্য তার অ্যাসিস্ট্যান্ট বুরাককে কল করে। হালিন বুরাককে বলে একজন ডোনার রেডি করতে, তবে বুরাক এতে কিছুতেই রাজি হতে চায় না। বুরাক বলে এটা অনেক বেশি বিপজ্জনক। এর আগেও একবার এই কাজ করতে গিয়ে তারা বিপদে পড়েছিল। হালিন বলে এই কাজের জন্য তারা অনেক টাকা পাবে। বুরাক যেন বেশি কথা না বলে এবং নিজের কাজে মন দেয়। হালিন নিজেই সবকিছু সামলে নিবে। তাদের এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যে হালিন এখানে যে পদ্ধতির কথা বলছিল সেটা নিশ্চয়ই ভালো কোনো পদ্ধতি ছিল না। তা না হলে বুরাক কেন এতটা ভয় পাবে। এখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। হালিন বাড়িতে ফিরে এসে ল্যাপটপে তার কাজ করছিল।
এমন সময় তার বাড়ির দরজায় নক হয়। দেখা যায় সেখানে বুরাক এসেছে। তাকে দেখে মনেই হচ্ছিল যে সে ভীষণ ভয় পেয়ে আছে। সে বারবার বলে তারা সবকিছু জেনে গিয়েছে, তারা তাকে খুঁজে বের করবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে। হালিন যেন কিছু একটা করে। হালিন বলে হসপিটালে সব রেকর্ড মুছে দেওয়া হয়েছে, তারা কি বা জানতে পারবে, কেউ কিছুই জানার কথা না। বুরাক তবুও বারবার তাকে সাহায্য করতে বলে। হালিন তাকে বোঝানোর চেষ্টা করে, তবে সে কিছু শুনতেই রাজি ছিল না। সে তো উল্টে হালিনকেই হুমকি দিতে থাকে যে সে যদি বিপদে পড়ে তাহলে সে হালিনকেও ছাড়বে না, সে তাকেও বিপদে ফেলবে। যা শুনে হালিন এবার রেগে যায় এবং বলে সে যেন নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করে। হালিন তাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। একথা বলে সে বুরাককে তখনই তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বুরাক এতে করে হালিনের উপর ভীষণ রেগে যায় এবং তাকে হুমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বুরাক চলে যাওয়ার পর বাড়িতে হালিন আবারও একা হয়ে পড়ে। একা বাড়িতে সে যখন ঘুমিয়েছিল তখন হঠাৎই কিছু একটার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। দেখা যায় কারা যেন ফিসফিস করে কথা বলছে, যা শুনে হালিন সাহস করে দরজা খুলে বের হয়। সে তার পুরো বাড়ি খুঁজতে থাকে। আওয়াজটি আসছিল ড্রয়িং রুম থেকে। গল্পের এই পর্যায়ে আমি আপনাদেরকে মেলবেট নামের একটি অ্যাপের সাথে পরিচয় করাতে চাই, যেটা সবথেকে বিশ্বস্ত বুকমেকার এবং ইউভেন্টাস সেই সাথে লা লিগার স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 29শে আগস্ট থেকে শুরু হতে চলেছে। এটা একটা ভালো সুযোগ সব ক্রিকেট প্রেমীদের জন্য তাদের পছন্দের টিমকে সাপোর্ট করার। এই অ্যাপে আপনারা সব ম্যাচের ফলাফল দেখতে পাবেন এবং ম্যাচ চলাকালীন বাজি ধরতে পারবেন যে কোন টিম জিতবে, কত রান হবে, কারা সব থেকে বেশি স্কোর করবে ইত্যাদি। আর এভাবেই আপনারা নগদ টাকা সহ BMW কার, আইফোন, ল্যাপটপের মতো আরও অনেক আকর্ষণীয় উপহার জিতে নিতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড HONT100 ব্যবহার করে প্রথম ডিপোজিটেই পেয়ে যেতে পারেন $130। আপনি খুব সহজেই আপনার জেতা টাকা বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য মাধ্যমে উইথড্র করতে পারবেন। সেই সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট। তো আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই সাইন আপ করুন মেলবেটে। তো চলুন এবার মূল গল্পে ফিরে যাওয়া যাক। তবে সে ড্রয়িং রুমে গিয়ে দেখতে পায় সেখানে তো কেউই নেই। ফিসফিস করে বলা ওই কথাও শোনা যাচ্ছিল না। এমন সময় হঠাৎই বাইরে থেকে কিছু বিকট আওয়াজ হয়। সে বাইরে বের হয়ে দেখতে পায় দূরে হুইল চেয়ারে একজন মহিলা বসে আছে, যে কিনা খুব ভয়ঙ্করভাবে তার দিকে এগোচ্ছে। মহিলার ঠোঁট, চোখ সবকিছু দেখেই বোঝা যাচ্ছিল যে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং ভয়ানক কোনো কিছু। সে এইভাবেই আওয়াজ করতে করতে তার দিকে এগোচ্ছিল, যা দেখে হালিন এতটাই ভয় পেয়ে যায় যে সে মেন দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করে। তবে দরজাটি কিছুতেই খুলছিল না। এমন সময় ওই মহিলা ঠিক তার পেছনে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই এই মহিলার কোলে ছিল সদ্য ভূমিষ্ঠ নারী কাটা এক শিশু। এই দৃশ্য দেখে হালিন জোরে চিৎকার করে ওঠে। পর মুহূর্তেই মহিলাটি কোথাও গায়েব হয়ে যায়। দরজাটিও খুলে যায়। হালিন যখনই বের হতে যাচ্ছিল তখনই দরজার অপর প্রান্তে মহিলাটি তার সামনে চলে আসে, যা দেখে হালিন ভীষণ ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে গেলে সে নিজেকে নিচে দেখতে পায়, যে কিনা কার্পেটের ওপর শুয়েছিল। হতে পারে এই পুরোটাই ছিল তার স্বপ্ন। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে উঠে দাঁড়াতেই সে হতবাক হয়ে যায়, কেননা তার সামনে বসেছিল এক বৃদ্ধা, যার মুখে ছিল অক্সিজেন মাস্ক। সেই সাথে ছিল আরো একজন মহিলা, যে কিনা ভয়ানকভাবে তার দিকে তাকিয়ে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিল। হালিন এটা দেখে প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে, আর অমনি তার ঘুম ভেঙে যায়। এতক্ষণ যাবৎ এই সব কিছু আসলে সে স্বপ্নে দেখছিল। পরদিন চেম্বারে কাজ শেষ করতে হালিনের কিছুটা রাত হয়ে যায়, তাই সে তার বয়ফ্রেন্ড সিনানকে বলে তাকে হসপিটাল থেকে বাড়িতে পৌঁছে দিতে। এমন সময় তার চেম্বারে একজন লোক চলে আসে। এই লোকটির নাম হলো মিথাত। সে এখানে হালিনকে একটি টেস্টের রিপোর্ট দেখায় এবং বলে হালিন তার জীবন নষ্ট করে দিয়েছে। তার জীবনের 8টা বছর হালিনের কারণে নষ্ট হয়ে গিয়েছে। সে মিথ্যার মধ্যে এত বছর বেঁচে ছিল, আর এই সব কিছু হালিনের জন্য হয়েছে। সে কখনো বাবা হতেই পারবে না, আর এই ব্যাপারটা হালিন তার কাছ থেকে লুকিয়েছে। সেখানে হালিনের মাথায় বন্দুক ধরে এবং বলে তার জীবন নষ্ট করার জন্য সে হালিনকে শেষ করে দিবে। তখন হালিন বলে এই সব কিছু তার জন্য নয়, বরং মিথাতের স্ত্রীর জন্য হচ্ছে। তার স্ত্রী সবটা প্রথম থেকেই জানতো।
সে এই টেস্ট আগেই করিয়েছিল। সে মূলত মিথাতকে ধোঁকা দিয়েছে। মিথাত তার কথায় বিশ্বাস করতে চায় না। স্ত্রীর চরিত্রে আঙুল তোলায় সে হালিনের উপর ভীষণ রেগে যায়। তবে হালিন বলে মিথাতের স্ত্রী এই টেস্ট যে আগেই করিয়েছিল তার প্রমাণও তার কাছে আছে। যা শুনে মিথাত এবার হতভম্ব হয়ে যায়। নিজের স্ত্রীর কথা শুনে সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। ফলে হালিন হাঁপ ছেড়ে বাঁচে। আর এরপর সে গিয়ে দেখা করে তার বয়ফ্রেন্ড সিনানের সাথে। তারা দুজন এখানে একসাথে ডিনার করছিল, কিন্তু প্রথম থেকেই হালিন যেন কিছুটা চুপচাপ ছিল। সে এখানে সিনানকে এর কারণও জানায়। সে সিনানকে জানায় যে সে প্রেগনেন্ট। একথা শুনে সিনানের মেজাজ খারাপ হয়ে যায়। সে বলে সে এইসবের জন্য এখনই প্রস্তুত নয়। সে এখনই সন্তান চায় না, সে তো টাকা ইনকাম করতে চায়। এই কথা শুনে হালিন রেগে যায় এবং সিনানকে বলে সে যদি সন্তান নাই চেয়ে থাকে তবে সে তার সাথে কেন ঘনিষ্ঠ হয়েছে। হালিন বলে সব পুরুষরাই আসলে একই রকম। তার মা যেমন খারাপ ছিল এবং খারাপ পুরুষকে পেয়েছিল, ঠিক তেমনই সেও একজন খারাপ পুরুষকেই জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। তারা কেউই ভালো নয়। একথা বলে সে সিনানকে কখনো তার সাথে দেখা করতে নিষেধ করে সেখান থেকে বেরিয়ে যায়। মিথা তো অন্যদিকে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। সে প্রচণ্ড ভেঙে পড়েছিল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার স্ত্রী তার সাথে মিথ্যা কথা বলেছে। তার কানে যেন বারবার হালিনের বলা ওই কথাগুলোই বাজছিল যে তার স্ত্রী তাকে ধোঁকা দিয়েছে। তাই তো সে এখানে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে নিজের স্ত্রীর উপর হাত উঠাতে শুরু করে। সে তার গলা চেপে ধরে এবং তাকে মারতে থাকে। সে তার স্ত্রীকে বারবার বলছিল যে সে কিভাবে তাকে ধোঁকা দিল। সে তো তাকে এত ভালোবাসতো। এই কথা বলতে বলতে সে যখন তার স্ত্রীর দম বন্ধ করে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই সেখানে তাদের একমাত্র মেয়ে চলে আসে। মেয়েটি বারবার মিথাতকে থামতে বলে এবং তাকে বাবা বলে ডাকতে থাকে। যা শুনে মিথাতের রাগ যেন আরো বেশি বেড়ে যায়। সে মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে সে তার বাবা নয়। এতে করে মেয়েটি নিচে পড়ে যায়। মিথাত সেদিকে খেয়াল না দিয়ে বরং বন্দুক দিয়ে সে তার স্ত্রীকে ভয় দেখাতে থাকে। সে তো তার স্ত্রীর কোনো কথাই শুনতে রাজি ছিল না। মিথাতের কথা দ্বারা তার স্ত্রীও বুঝতে পারে যে এই সব কিছু ডক্টর হালিনের কারণে হচ্ছে। এদিকে আমরা হালিনকে দেখতে পাই, যে কিনা সিনানের সাথে রাগারাগি করে নিজেই বাড়িতে ফিরে যাচ্ছিল। একা একা গাড়ি চালিয়ে যাওয়ার সময় সে ওই প্রেগনেন্সি কিটটা বাইরে ফেলে দেয়। আর এরপর কিছুটা সামনে যেতেই সে একটা নির্জন এলাকায় চলে আসে, যেখানে সে গাড়ির সামনে কিছু লোকজন দেখতে পায়, যারা কিনা মাতাল অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাসি তামাশা করছিল। যা দেখে হালিন গাড়ি থামিয়ে দেয় ঠিকই, তবে এরপর আর গাড়িটি কিছুতেই স্টার্ট হতে চায় না। সে এতে করে বেশ ভয় পেয়ে যায়, কেননা ওই মাতালদের মাঝ দিয়ে সে একা মেয়ে হেঁটে হেঁটে কিভাবে সামনে যাবে। এই মুহূর্তে সে দেখতে পায় সে যেখানে দাঁড়িয়ে আছে তার পাশেই রয়েছে একটা বাড়ি। হালিনের মনে হয় যে সে সামনের দিকে গেলে বড় ধরনের কোনো বিপদে পড়তে পারে। তাই তো সে আর সাত পাঁচ না ভেবে নিজের নিরাপত্তার জন্য ওই বাড়িটিতে ঢুকে যায়। বাড়িতে ঢুকে সে ডাকতে থাকে কেউ আছে কিনা, কিন্তু অনেকক্ষণ যাবৎ ঘুরে ঘুরে ডাকার পরও কারোরই কোনো সাড়া পাওয়া যায় না। হঠাৎই সে একটি ঘরে একজন মহিলাকে বসে থাকতে দেখতে পায়, যে কিনা বসে বসে খাবার খাচ্ছিল। সে পেছন থেকে ওই মহিলাটিকে ডাকে, তবে মহিলাটি কোনো সাড়া দেয় না। এমন সময় হালিনের পেছনে একজন মহিলা চলে আসে। এই মহিলাটি হালিনকে এই বাড়িতে স্বাগত জানায়। সে বলে তার নাম হলো গুলে। গুলে বলে তার বাড়ির দরজা সবার জন্য সব সময় খোলা থাকে। এখানে যার প্রয়োজন সে এসে থাকতে পারে। অনেক অসুস্থ মানুষও এখানে এসে আশ্রয় নেয়, যাদের সেবা তাকেই করতে হয়। হালিন এখানে এভাবে হঠাৎ করে চলে আসার জন্য দুঃখ প্রকাশ করে। সে বলে তার গাড়িটি বন্ধ হয়ে গিয়েছে এবং বাইরে বেশ কিছু লোকরা বেশ অদ্ভুত আচরণ করছে। তার ভয় হচ্ছিল, তাই তো সে এখানে এসেছে। গুলে বলে তার মতো মানুষদের জন্যই এই বাড়িতে সে অপেক্ষা করে। হালিন চাইলে আজ রাতে এখানে সে থাকতে পারবে, কোনো সমস্যাই হবে না। গুলে হালিনকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যায় এবং একটা ঘরে বসতে বলে। এমন সময় হালিন অনুভব করতে পারে তার পেছন থেকে কেউ একজন অন্য ঘরে ঢুকে যাচ্ছে। তখন গুলে বলে এই মেয়েটি 6 মাসের গর্ভবতী থাকা অবস্থায় তার স্বামী তাকে ফেলে চলে গিয়েছিল, যার ফলে মেয়েটি একেবারেই একা হয়ে যায়। তাই তো গুলে তাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। একথা বলে গুলে চলে যায় হালিনের জন্য চা আনতে। তখন হালিন আশেপাশে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে।
এই সময় অদ্ভুত কেউ যেন তার উপর নজর রাখছিল। আর এটা থেকে এই ব্যাপারটা তো স্পষ্ট যে এই বাড়িতে কোনো স্বাভাবিক কেউ থাকে না, বরং অশরীরী কিছু একটা আছে। হতে পারে এই বাড়িতে থাকা কোনো জিন হালিনের উপর নজর রেখে আছে। এখন হালিন ওই ঘরের দেওয়ালে টাঙানো ছবিগুলো দেখছিল। ছবিগুলো বেশ অদ্ভুত, কেননা সেখানে থাকা মানুষগুলোর চোখ যেন পুরোপুরি কালো ছিল। মনে হচ্ছিল কেউ তাদের চোখ যেন তুলে নিয়েছে। ছবিতে নানান মহিলাদেরকেও দেখা যায়, একটি ছবিতে এক বৃদ্ধকেও দেখা যায়। তাদের সবার চোখের একই অবস্থা, শুধুমাত্র বৃদ্ধের চোখই ছিল স্বাভাবিক। এই মানুষগুলোর ছবির সাথে সাথে একটা সিম্বল আঁকা ছবিও ছিল। হালিন যখন ছবিগুলো দেখছিল তখনই তার পেছনে আমরা কালো পোশাক পরা একজন লোককে দেখতে পাই। লোকটি হঠাৎ করেই হালিনের একেবারেই কাছাকাছি চলে আসে, তবে হালিন তাকে দেখতে পাওয়ার আগেই সে কোথাও একটা গায়েব হয়ে যায়। হালিন ছবি দেখছিল, এমন সময় পাশের একটি ঘর থেকে একটা ছোট্ট মেয়ে বেরিয়ে আসে। এই মেয়েটির নাম হলো এলিফ। এলিফ খুবই অদ্ভুত সব কথা বলতে থাকে, যেমন এই বাড়িটি কোনো স্বাভাবিক বাড়ি না, এটি একটি দুঃস্বপ্নের বাড়ি, স্বপ্ন সবসময় সত্যি হয় ইত্যাদি। হালিন তার কোনো কথাই বুঝতে পারে না এবং অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই গুলে সেখানে চলে আসলে এলিফ তার মুখের উপরই দরজা বন্ধ করে দেয়। গুলে তখন জানায় খুব ছোট বয়সেই এলিফ অনেক কিছু দেখেছে, তাই সে ঠিক স্বাভাবিক নয়। তার বাবার সাথেও তার সম্পর্ক ভালো ছিল না, সে তাই একটু অন্যরকম হয়ে আছে। গুলে বলে এই বাড়ি আগে আহলাসের ছিল। আহলাস আসলে বিখ্যাত সুফি ছিল। এই বাড়িতে নানান সমস্যায় পড়া মানুষজন আসতো, তারা তাদের সমস্যার সমাধান চাইতো এখানে এবং সমাধান পেত। গুলে বলে সে অনেক আগে থেকেই এই বাড়িতে আছে এবং এই বাড়িতে মানুষের সেবা করে সে তার সারা জীবন কাটাতে চায়। এখানে আমরা এই বাড়িতে থাকা আহলাসের কবরও দেখতে পাই, যেটা কিনা একটা বিশেষ ঘরের ভেতরে ছিল। এই ব্যাপারেও গুলে হালিনকে জানায়। এখন গুলে তার সাথে কথা বলে নিচে নেমে যায়। হালিনের কাছে মনে হয় জানালা দিয়ে বাইরে কাউকে দেখা যাচ্ছে, তাই সে পর্দা সরিয়ে বাইরে তাকাতে কাউকেই দেখতে পায় না। তাই সে সোফায় বসে নিজের ফোনটি চেক করে, যেখানে সে দেখতে পায় এখানে তো একেবারেই নেটওয়ার্ক নেই, যে কারণে সে কোনো গ্যারেজ অথবা মিস্ত্রি কারোর সাথেই যোগাযোগ করতে পারছিল না। আজ রাতে সাহায্য পাওয়ার কোনো আশাই ছিল না, তাই তার এখানে বসে বিশ্রাম ছাড়া আর কিছুই করার থাকে না। সে সোফায় বসে ক্লান্তিতে চোখ বন্ধ করলে চোখের সামনে কিছু ভয়ানক দৃশ্য দেখতে পায়। এই দুঃস্বপ্নে সে তার বাড়িতে দেখা ওই আত্মাগুলোকে দেখতে পায়, সেই সাথে সে এই বাড়িটিও দেখতে পায়। সে মিথাতকেও দেখতে পায়, যে কিনা রক্তাক্ত অবস্থায় ছিল। এছাড়া সে তার এই স্বপ্নে তার ছোটবেলার সে ভয়ানক ঘটনা অর্থাৎ তার মা বাবার খুন হওয়ার দৃশ্যটিও দেখতে পায়। সে বারবার শিশু ভূমিষ্ঠ হওয়া, গর্ভপাত হওয়া এবং ভ্রূণ ইত্যাদি দেখতে থাকে। এরই সাথে সে এই বাড়িতে কালো পোশাক পরা কাউকে ঢুকতে দেখতে পায়। আর এই সব কিছু দেখতে দেখতে এক পর্যায়ে তার ভয়ে চোখ খুলে যায়। ধাতস্থ হয়ে সে নিচে নেমে আসে গুলেকে খোঁজার জন্য। অনেক খোঁজার পরও সে গুলেকে পায় না। নিচের দিকটা পুরোটাই অন্ধকার হয়ে আছে। গুলেকে ডাকতে ডাকতে সে সামনের দিকে এগিয়ে যায়। সে ভয়ে ভয়ে একটা ঘরে প্রবেশ করে, যে ঘরের দুই দিকে দুটো দরজা ছিল। সে প্রথমে একটা দরজা ধাক্কায় এবং গুলেকে ডাকে, তবে সে দরজা না খুললে হালিন তখন অন্য দরজাটির সামনে যায় এবং সেটাতে নক করে। এই সময় ঠিক তার পেছনে আমরা কাউকে একটা আসতে দেখতে পাই। হালিন পেছনে ফিরতেই ভয়ানকভাবে চমকে ওঠে এবং দেখতে পাই এটা তো ওই মেয়েটির আত্মা। এই মেয়েটিকে ওই ছোট্ট বাচ্চা হাতে সে আগেও দেখেছিল এবং ভয় পেয়েছিল, তাই তো হালিন চিৎকার করে ওঠে এবং অমনি তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটিও তার দুঃস্বপ্ন ছিল। এই সময় গুলে সেখানে চলে আসে। গুলে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, আর এরপর খুবই অদ্ভুতভাবে কোনো কারণ ছাড়াই সে বলে ওঠে প্রত্যেক মানুষকেই কৃতকর্মের সাজা ভোগ করতে হবে, প্রত্যেকের শাস্তি প্রত্যেককে এই পৃথিবীতেই ভোগ করে যেতে হবে। হালিনের মা এবং সৎ বাবা তার সাথে যা কিছু করেছিল তার শাস্তি তারা পেয়েছে, এবার হালিন যা কিছু করেছে তার শাস্তি তাকে পেতে হবে। একথা শুনে হালিন এবার ভয় পেয়ে যায়। সে বারবার বলতে থাকে সে কিছুই করেনি। এই সময় সে উঠে দৌড়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। মেন দরজার কাছে গিয়ে সে দরজা খোলার চেষ্টা করে, তবে দরজা কিছুতেই খুলছিল না। তখন হঠাৎই দরজার অন্য পাশ থেকে কেউ একজন দরজায় ধাক্কা দেয়।
ফলে সে ভয় পেয়ে ছুটে অন্য রাস্তা খোঁজার চেষ্টা করতে থাকে। সে যখন এটা করছিল ঠিক তখনই সে ওই ঘরে থাকা ডাইনিং টেবিলের উপর ওই ভয়ানক দুই আত্মাকে দেখতে পায়, যেখানে ওই বৃদ্ধা ডাইনিং টেবিলের উপর শুয়ে তার নাম ধরে ডাকছিল। যা দেখে হালিন এতটাই ভয় পেয়ে যায় সে দৌড়ে অন্য ঘরে চলে আসে। যে ঘরে প্রবেশ করতেই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে অন্য পাশের দরজা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করতে থাকে। এই সময় তার সামনে চলে আসে মিথাত। হালিনের চোখের সামনেই সে নিজের শরীরে গুলি করে দেয় এবং রক্তগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই রক্ত সে চিনতে পারছে কিনা, এই রক্ত কার তা সে জানে কিনা। হালিন প্রচন্ড কাঁদতে কাঁদতে দরজা খোলার জন্য চেষ্টা করতে থাকে এবং মিথাত তার সামনে রাখা মোমবাতিগুলো হাত দিয়ে নিভাতে শুরু করে। চারিদিকে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। হালিন কোনো মতে দরজাটি খুলে অন্য একটি ঘরে চলে আসে এবং সদর দরজা খোলার চেষ্টা করতে থাকে। এই ঘরটিও কিছুতেই খুলছিল না। আশেপাশে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছিল, যেন ভয়ানক কিছু হালিনের পিছু করছে। হালিন এই দরজা খুলতে না পেরে সেখানেই বসে কাঁদতে থাকে। এমন সময় সেখানকার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে গুলে। হালিন গুলের কাছে সাহায্য চায়। উত্তরে গুলে বলে যে সে এত খারাপ কাজ করেছে যে তার বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গুলে নিজে চাইলেও তাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এমন সময় এলিফ নামের ওই বাচ্চাটি হালিনের সামনে আসে। গুলে বলে এই এলিফের সকল কথা এখন হালিনকে শুনতে হবে এবং এই মেয়েটি তাকে বলে দিবে যে এখন তাকে কি করতে হবে আর কি কর্মফল তাকে ভোগ করতে হবে। হালিন এখানে গুলেকে অনুরোধ করে বলে তাকে এখান থেকে বের করার জন্য। গুলে বলে তার হাতে এখন আর কিছুই নেই, সে শুধুমাত্র এসবের মাধ্যম মাত্র, আর কিছুই না। সে চাইলেও কিছুই করতে পারবে না। গুলে হালিনকে বলে এলিফ নামের ওই মেয়েটি যা বলে তাই শুনতে। সে এখন তাকে পথ দেখিয়ে দিবে, তাকে সাহায্য করবে। এলিফ তার কাছে আসে এবং বলে তার নানি এবং হান্দে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে। তখনই অতীতের একটা দৃশ্য দেখতে পায়, যেখান থেকে আমরা জানতে পারি যে ওই দুই মহিলার আত্মা যাদেরকে হালিন দেখতে পেত তার মধ্য থেকে বৃদ্ধ মহিলাটি হলো তার নানি এবং অন্য মহিলাটি হলো তার নানির কেয়ারটেকার হান্দে। বাবা মায়ের মৃত্যুর পর থেকে তার নানি তাকে লালন পালন করেছিল, তবে সময়ের সাথে সাথে তার নানি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তাকে দেখাশোনার জন্য রাখা হয় হান্দেকে। একদিন হান্দে যখন হালিনের নানির পাশে বসে খাবার খাচ্ছিল তখন হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে। মূলত হালিনই হান্দের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, কারণ তার সন্দেহ হয়েছিল যে তার নানি হান্দেকে তার নিজের সব সম্পত্তি লিখে দিবে। বিষ মেশানো খাবার খেয়ে হান্দের প্রচন্ড কাশি শুরু হয়ে যায়। কাশি শুনে হালিন সেই ঘরে আসে, তবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। হান্দেকে বিন্দুমাত্র সাহায্য করে না। তার সামনে একটা প্রাণ চলে যায়, তবে তার কিছু যায়ই আসে না। হান্দে মারা যেতেই হালিন তার নানির অক্সিজেন মাস্কটিও খুলে দেয়। সে তার নানিকেও মেরে ফেলতে চাইছিল। হালিন তার নানিকে বলে যে সেও তার মায়ের মতোই খারাপ একজন মহিলা। তারা দুজন মিলেই হালিনকে তার সৎ বাবার হাতে তুলে দিয়েছিল, যে কারণে তার সৎ বাবা তার সাথে খারাপ ব্যবহার করার সাহস পেয়েছিল। এসব শুনে হালিনের নানি প্রচন্ড ছটফট করতে থাকে। শ্বাসরোধ হয়ে সে সেখানেই মারা যায়। অর্থাৎ হালিন শুধুমাত্র নিজের মা এবং সৎ বাবারই খুন করেনি, বরং সে নিজের নানি এবং তার দেখাশোনার জন্য রাখা ওই মহিলাকেও খুন করেছে। নিজের করা অতীতের এই পাপের কথা মনে করতে করতে হালিন যখন চোখ খোলে তখন সে নিজের সামনে এলিফকে দেখতে পায়। এলিফ বলে সে তার কৃতকর্মের শাস্তির জন্য যেন তৈরি হয়ে যায়। আজ রাতে আহলাস আসবে এবং তাকে তার এই কাজের শাস্তি দিবে। যা শুনে হালিন এখানে আবারও গুলের কাছে সাহায্য চায়, তবে গুলে আবারও তাকে নিরাশ করে বলে সে কিছুই করতে পারবে না। সে যদিও দরজা খুলে দেয় আহলাস তাকে সেখান থেকে বের হতে দিবে না, সে এখানে বন্দী হয়ে গিয়েছে। হালিন তখন দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা খুলতেই তার সামনে ভয়ানক এক বৃদ্ধ চলে আসে। এটিই হয়তো বা আহলাস নামের ওই লোক, হতে পারে সে জিন অথবা কোনো সুফি। তাকে দেখে হালিন চিৎকার করে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। তার মনে হয় বুঝি এই সব কিছু সে স্বপ্নে দেখেছিল। কোনটা স্বপ্ন কোনটা বাস্তবতা তা বোঝার কোনো উপায় নেই, কারণ তখনই তার সামনে চলে আসে এলিফ।
এলিফ তাকে বলে এই বাড়ির দেওয়ালে দেওয়ালে অনেক রহস্য লুকিয়ে আছে, সে যেন এখানে সাবধানে থাকে। কথা বলে এলিফ কোথাও একটা চলে যায়। তখনও আমরা ওই জিনকে দেখতে পাই যে কিনা হালিনের উপর নজর রেখেছিল। হালিন উঠে হাঁটতে শুরু করে। কিছু আওয়াজ শুনে সে একটি ঘরের ভেতরে ঢুকে যায়, যেখানে এক কোণে তার নানি বসেছিল। সে তার নানিকে দেখে ডাক দেয়। তখনই এক ভয়ানক রূপ নিয়ে তার নানি তার দিকে ঘুরে তাকায়। এমন সময় তার নানির আরো এক প্রতিরূপ তার কানের কাছে এসে চিৎকার করে ওঠে। ফলে হালিনের আবারও ঘুম ভেঙে যায়। কোনটা স্বপ্ন কোনটা বাস্তব কিছুই সে বুঝে উঠতে পারছিল না। সে তখন তার নানি যে ঘরে ছিল সেই ঘরেই শুয়েছিল। সেই সাথে তার পরনে ছিল তার নানির পরা ওই ম্যাক্সি। সে যেন কোনোভাবেই ওই বিছানা থেকে উঠতে পারছিল না। তখনই সে ওই ঘরে থাকা ড্রেসিং টেবিলের সামনে তার নানিকে বসা অবস্থায় দেখতে পায়, যার পচা গলার শরীর পরিষ্কার করছিল হান্দে। এখানে হালিন হান্দে এবং তার নানির মধ্যকার সকল কথা শুনতে পায়, যেখানে হান্দে তার নানিকে বলছিল যে হালিন তার মেয়ের নিঃশ্বাস কেড়ে নিয়েছে, তারও শ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছে, তাই এখন সময় এসে গিয়েছে হালিনের শ্বাস প্রশ্বাস কেড়ে নেওয়ার, অর্থাৎ তাকে মেরে ফেলার। হালিনের নানিও এতে সম্মত হয়। হান্দে তখন খুব ভয়ানকভাবে এগিয়ে যায় হালিনের দিকে। সে হালিনের কাছে গিয়ে একটি অক্সিজেন মাস্ক নিয়ে তার মুখে চেপে ধরে, যার ফলে হালিনের এমনিতেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এর উপর আবার এই অক্সিজেন মাস্কের অপর প্রান্তের পাইপটি ছিল হালিনের নানির হাতে, যে কিনা ওই পাইপের সাহায্যে তার শ্বাস টানতে শুরু করে। হালিন এতে করে কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না, তার ভীষণ কষ্ট হচ্ছিল। সে ছটফট করতে থাকে। অন্যদিকে হান্দে এবং তার নানি যেন তার এই কষ্ট দেখে খুশি হচ্ছিল। তার নিঃশ্বাস যখন একেবারেই বন্ধ হয়ে আসছিল, তখনই তার এই কল্পনাটি ভেঙে যায় এলিফের ডাকে। এলিফকে সে তার নানির কথা জিজ্ঞাসা করলে এলিফ তাকে বলে তার আশেপাশে কেউই ছিল না, সে এখানে একাই ছিল, ঠিক যেভাবে ওই কুয়োর মধ্যে থাকা মেয়েটি একা হয়ে গিয়েছিল। কথা শুনে হালিন হতবাক হয়ে যায়। তখন এলিফ তাকে ওই কুয়োর কথা মনে করতে বলে। আমরা তখন হালিনের করা আরো একটা পাপকর্মের কথা জানতে পারি। আসলে বুরাকের এক মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। মেয়েটির নাম ছিল গিজাম। বুরাক গিজামকে মিথ্যা আশ্বাস দিয়ে এই সম্পর্ক চালিয়ে গিয়েছিল। সে গিজামকে বলতো সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে, কিন্তু করত না। গিজাম যখন এই সম্পর্কের কারণে গর্ভবতী হয়ে যায়, তখন বুরাক তাকে মিথ্যা কথা বলে হালিনের কাছে নিয়ে আসে এবং হালিনও তখন বুরাককে সাহায্য করার জন্য জোরপূর্বকভাবে তাকে গর্ভপাত করানোর চেষ্টা করে। গিজাম এটা কিছুতেই চাইছিল না, তাই সে অনেক চিৎকার চেঁচামেচি অনুনয় বিনয় করতে থাকে তার সন্তানকে বাঁচানোর জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয় না। বরং গিজামকে চুপ করানোর জন্য হালিন তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং এভাবেই তার গর্ভপাত করা হয়। এর ফলে গিজামের সন্তান তো মারা যায়, তবে গিজামেরও প্রচণ্ড রক্তপাত হতে থাকে। তার জ্ঞান না ফিরলে এই রক্তপাত বন্ধ করা সম্ভব ছিল না, তাই তো এইভাবেই অজ্ঞান অবস্থায় গিজাম মারা যায়। অপরাধ ঢাকতে হালিনের পরামর্শে বুরাক গোপনে গিজামের লাশ একটি কুয়ার মধ্যে ফেলে দেয়, যে কুয়াটি পরিত্যক্ত ছিল। সে নিজের বাচ্চাকেও ওই কুয়াতেই ফেলে দেয়। গিজামি হলো সেই মেয়েটি যার আত্মা সব সময় হালিনকে তাড়া করে বেড়াতো একটা বাচ্চা হাতে নিয়ে। এই সময় সেখানে বুরাক চলে আসে। বুরাক বলে সে হালিনের গাড়ি বাইরে পড়ে থাকতে দেখে এখানে এসেছে এবং এই বাড়িটিকে খুঁজে বের করেছে। হালিন এখানে বুরাককে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবে হয়তোবা এবার সে বেঁচে যাবে, তাই সে বুরাককে তাকে সাহায্য করতে বলে এবং বলতে থাকে সেই বাড়ির গোলকধাঁধা থেকে বের হতে চায়, সে এখানে আটকে গিয়েছে। বুরাক বলে সে তাকে সাহায্য করতে পারবে না, তার জন্য বুরাকের পরিবার শেষ হয়ে গিয়েছে। এছাড়া আগে যখন সে সাহায্য চেয়েছিল তখন হালিন তাকে সাহায্য করেনি, এখন তাকে তার শাস্তি পেতেই হবে। একথা বলেই সে হালিনকে চেপে ধরে। আমরা দেখতে পাই হালিন সেরকম একটি ঘরে চলে এসেছে যেরকম ঘরে সেদিন গিজাম ছিল। হালিনের অবস্থা এখন গিজামের মতোই ছিল, যাকে ধরে রেখেছিল গিজামের বয়ফ্রেন্ড অর্থাৎ বুরাক নিজে। পাশে একটি চেয়ারে বসেছিল এলিফ। তখন এক পলকের জন্য সেখানে গুলে আসে
এবং হালিনকে উদ্দেশ্য করে বলে সে গিজামকে নিয়ে আসছে। গিজাম এখনই আসবে তার বাচ্চা প্রসব করাতে। যা শুনে হালিন তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তখনই সেখানে গিজাম চলে আসে। গিজামের এই ভয়ানক রূপ দেখে হালিন আরো বেশি ভয় পেয়ে যায়। গিজাম তার দিকে এগিয়ে আসে এবং ঠিক যেভাবে হালিন তার গর্ভের সন্তান বের করে এনেছিল সেইভাবেই সে হালিনের সন্তানটিকেও বের করে নিয়ে আসে। সদ্যজাত অপূর্ণ এই শিশুটিকে সে তুলে দেয় এলিফের হাতে। আসলে এই বাড়িটি তার সব পাপের শাস্তি ঠিক এইভাবেই তাকে দিতে চাচ্ছিল, যেভাবে সে অপরাধগুলো করেছে। হতে পারে এই বাড়িতে থাকা জিনেরা তাকে ঠিক সেইভাবেই সেই কষ্টগুলো অনুভব করাতে চাইছিল যে কষ্টগুলো সে মানুষকে দিয়েছে। এই অমানবিক যন্ত্রণার পর হালিনের এই কল্পনাটিও শেষ হয়ে যায়। এই সময় তার সামনে আবারও আমরা গুলেকে দেখতে পাই। হালিন জিজ্ঞাসা করে আর কি বাকি আছে, তার সাথে আর কি হবে। গুলে তখন তাকে বলতে থাকে তার অপরাধগুলোর কথা, তার নিজের মা বাবা নিজের নানিকে মেরে ফেলার কথা, গিজাম এবং তার সদ্যজাত সন্তানকে মেরে ফেলার কথা। সে শুধু এই কাজই নয়, বরং সে নিজের হাতে মিথাতের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছিল। এরপর আমরা জানতে পারি মিথাতের সাথে আসলে কি হয়েছিল। আসলে মিথাতের সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। মিথাতের ভেতরেই সমস্যা ছিল। তবে 8 বছর আগে মিথাত এবং তার স্ত্রী যখন হালিনের শরণাপন্ন হয় তখন হালিন তাদেরকে এই কথা জানায় না। সে তাদেরকে মিথ্যা আশা দিয়ে আরো কিছু টাকা কামাতে চাইছিল। সে মিথাতদের বলে মিথাত এবং তার স্ত্রীর সন্তান হওয়া সম্ভব। কিছুদিন সে মিথ্যা চিকিৎসা চালায় আর এরপর সে মিথাতের স্ত্রীর শরীরে অন্য পুরুষের ডিএনএ দিয়ে দেয়, যার ফলে মিথাতের স্ত্রী গর্ভবতী হয়ে যায়। তবে 8 বছর পর মিথাত যখন জানতে পারে যে সে কখনো বাবাই হতে পারবে না, তার সেই ক্ষমতাই নেই, তখন সে হালিনের কাছে যায়। যে দৃশ্য এর আগেই আমরা দেখেছি। হালিন এখানে নিজের জীবন বাঁচানোর জন্য মিথাতের স্ত্রীর নামে আজে বাজে কথা বলতে থাকে। সে বলে মিথাতের স্ত্রী তাকে ধোঁকা দিয়ে অন্য পুরুষের কাছে গিয়েছে এবং সেই নাকি হালিনকে বাধ্য করেছিল সেদিন মিথাতকে মিথ্যা বলতে এবং তার পরকীয়ার এই পাপ লোকাতে। এই সব কিছু শুনে মিথাতের মাথা পুরোপুরি এলোমেলো হয়ে যায়। সে হালিনের কথা বিশ্বাস করে নেয়। এদিকে এই রহস্যময় ভুতুরে বাড়িতে হালিন যখন গুলের সাথে কথা বলছিল তখন সে জন্মদিনের গান শুনতে পায়। কেউ একজন এলিফের জন্মদিনের গান গাইছে। এই গান শুনে হালিন সেদিকে এগিয়ে যায় এবং একটি ঘরের দরজা খোলে। সেখানে সে মিথাত এবং তার স্ত্রীকে বসে বসে এলিফের জন্মদিনের গান গাইতে দেখতে পায় এবং তাদের সামনেই পড়েছিল এলিফের লাশ। হ্যাঁ, এলিফি হলো মিথাতের 8 বছর আগে হওয়া ওই সন্তান যে ইতিমধ্যে মারা গিয়েছে। অর্থাৎ এতক্ষণ যাবৎ হালিন যাকে দেখছিল সে হতে পারে এলিফের রূপ অথবা কোনো জিন যে কিনা এলিফের রূপ ধরেছিল। এখানে এলিফের লাশ নিজের সামনে দেখে মিথাতের স্ত্রী অনেক বেশি রেগে যায়। সে মিথাতকে মারতে শুরু করে এবং জিজ্ঞাসা করে সে কি করেছে, সে এটা কি করলো। তখনই মিথাত তার স্ত্রীর উপরই রেগে যায়। সে বলতে থাকে তার জন্যই এই সব কিছু হয়েছে। এই কথা বলে সে তার স্ত্রীর গলা চেপে ধরে। ওই সময় তার স্ত্রী বলে ওঠে এই সব কিছুর জন্য তারা কেউই দায়ী নয়, বরং ওই ডক্টর দায়ী। যা শোনা মাত্র মিথাত খুবই ভয়ানকভাবে হালিনের দিকে তাকায়। হালিন তখন দরজার কাছে দাঁড়িয়েছিল। মুহূর্তের মধ্যে সে যেন চলে যায় মিথাতের স্ত্রীর জায়গায় এবং মিথাত তার গলা চেপে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। হালিন এখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, তবে মিথাত তার উপর গুলি চালিয়ে দেয়। এমন সময় হালিনের জ্ঞান ফেরে এবং সে নিজের সামনে এলিফকে দেখতে পায়, যে কিনা রক্তাক্ত অবস্থায় একটি পুতুল হাতে তার সামনেই বসেছিল। সে ওই পুতুলটিকে হালিনের দিকে এগিয়ে দিয়ে বলে তার কোনো দোষ নেই। আসলে হালিন সকল অপরাধ করার পর নিজেই নিজের মনকে এইভাবে বোঝাতো যে তার কোনো দোষ নেই। সে তার ওই পুতুলকেও একই কথা বলতো। সে ওই পুতুলকে বলার মাধ্যমে আসলে নিজেকেই সান্ত্বনা দিত যে তার কোনো দোষ নেই। আজ এলিফও তাকে তাই বলছিল। এলিফকে এইভাবে দেখে হালিন ভীষণ ভয় পেয়ে যায়। তাই সে সেখান থেকে পালিয়ে ছুটতে ছুটতে আরেকটি রুমে চলে আসে। এই ঘরটি অনেক বড় এবং ভীষণ অদ্ভুত। ঘরের মাঝখানে একটি কবর রাখা আছে। সেই ঘরে গুলেও ছিল। গুলে বলে এই কবরের কারণেই হালিনের সাথে এই সব কিছু হচ্ছে। এই কবর পাপীদেরকে শাস্তির ব্যবস্থা করে। এই কবরটিই হলো আহলাসের কবর। আহলাস হলো সেই বৃদ্ধটি যার ছবি সে দেওয়ালে দেখেছিল। এই আহলাস ছাড়া বাকি সবার চোখগুলো কালো ছিল ছবিতে।
হয়তোবা ছবির ওই লোকগুলো কোনো পাপী হবে, এ কারণেই তাদের চোখ এমন। এই বাড়িতে পাপীরা এলে আটকে যায় এবং পাপের শাস্তি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না সে মৃত্যুবরণ করছে। মৃত্যুর পরও তাদের আত্মা এখানেই আটকে থাকে। এই সব কিছু গুলে হালিনকে জানাচ্ছিল। সেই সাথে সে ওই রাতের ঘটনাও তাকে জানায়, যে রাতে সে মিথাতকে ওই মিথ্যা কথা বলেছিল। আসলে মিথাত হালিনের কাছ থেকে মিথ্যা শোনার পর তার বাড়িতে চলে গিয়েছিল। ওই দিন তাদের মেয়ে অর্থাৎ এলিফের জন্মদিন ছিল। তার স্ত্রী তখন কেক সাজানোর কাজে ব্যস্ত, তবে মিথাত তো তার উপর ভীষণ রেগেছিল, যে কারণে সে সরাসরি গিয়ে তার স্ত্রীর গলা চেপে ধরে। এমন সময় সেখানে চলে আসে তার মেয়ে এলিফ। সে বাবাকে থামানোর চেষ্টা করে, তবে এলিফের মুখে বাবা ডাক শুনে মিথাত যেন তার নিজের রাগকে কন্ট্রোলই করতে পারে না। সে এলিফকে সজোরে ধাক্কা দেয় এবং বন্দুক দেখিয়ে নিজের স্ত্রীকে ভয় দেখাতে থাকে। সে তাকে ধোঁকা দেওয়ার জন্য তাকে মেরে ফেলতে চায়। কিছুক্ষণের মধ্যেই মিথাতের স্ত্রী লক্ষ্য করে এলিফ মাটিতে পড়ে আছে এবং তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। অর্থাৎ মিথাত যখন এলিফকে ধাক্কা দিয়েছিল তখন সে মাথায় আঘাত পেয়ে সেখানেই পড়ে মারা গিয়েছিল। যা বুঝতে পেরে মিথাতের স্ত্রী প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। সে ছটফট করতে থাকে নিজের একমাত্র সন্তানকে হারিয়ে। মিথাতও এখানে হতভম্ব হয়ে যায়। এলিফ তার সন্তান হোক বা না হোক, 8 বছর ধরে সে নিজের সন্তান ভেবেই তাকে বড় করে এসেছে, তাই সেও এই ঘটনায় একেবারেই স্তম্ভিত হয়ে গিয়েছিল। তবে তার স্ত্রী তার উপর ভীষণ রেগে যায়। সে মিথাতকেই মারতে থাকে। সে বলে মিথাত তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। এখন যেহেতু তার মেয়েকেও সে মেরে ফেলেছে, তাই সে যেন তাকেও মেরে ফেলে। একথা বলে সে মিথাতের হাত থেকে গানটি নিজের বুকে তাক করে। এই হাতাহাতির জেদ ধরে মিথাতও এখানে ভুলবশত গুলি করে দেয়, যার ফলে তার স্ত্রীও সেখানেই মারা যায়। স্ত্রী এবং সন্তানের মৃত লাশ দেখে মিথাত যেন একেবারেই ভেঙে পড়ে। সে ওই কেক দেখে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে, যে কেক সাজানোর কাজে তার স্ত্রী ব্যস্ত ছিল। সে এখানে কেকগুলোর উপরে থাকা মোমবাতিগুলো জ্বালাতে থাকে আর এরপর বুঝতে পারে যে সে কত বড় পাপ করেছে। এই অপরাধ বোধে সে নিজেকে গুলি করে নিজেকেই শেষ করে দেয়। দৃশ্য বর্তমানে ফিরে আসে। মিথাতের পরিবারের এই করুণ পরিণতির ব্যাপারে হালিন এখানে গুলের কাছ থেকেই জানতে পারে। হালিন যাদেরকে দেখেছে অর্থাৎ মিথাত, এলিফ, তারা কেউই বেঁচে নেই। বেঁচে আছে শুধুমাত্র গুলে, আর গুলের মেহমান হিসাবে আছে হালিন। গুলে কোনো মানুষ অথবা অন্য কিছু তা এখানে স্পষ্ট না। গুলে জানায় হালিন এখানে এসেছে মাত্র আধা ঘন্টা হয়েছে। এই আধা ঘন্টার মধ্যেই সে এত বেশি শাস্তি পেয়েছে যে তার মনে হচ্ছে এর থেকে তার মারা যাওয়াই শ্রেয়। তবে সব থেকে ভয়ানক ব্যাপার হলো মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই এখানে থেকেই তাকে এইভাবে শাস্তি পেতে হবে। সে কখনোই এখান থেকে কোনোভাবে বের হতে পারবে না। এবার এখানে এলিফকেও দেখা যায়। এলিফ বলে সেদিন সে হালিনের জন্য নিজের জন্মদিনের বাতি নেভাতে পারেনি। এই বলে সে তার সামনে রাখা মোমবাতিগুলোতে ফু দেয়। ঘরটি অন্ধকার হয়ে যায়। তবে অন্ধকার হওয়ার আগে আমরা এলিফের পেছনে তার বাবা এবং মাকে দেখতে পাই। আর এরপর সেই বাড়ির ভেতর থেকে এলিফের হাসির সুর, বাচ্চাদের কান্নাকাটির শব্দ, সেই সাথে হালিনের প্রচন্ড চিৎকার শোনা যায়। ফলে আমরা বুঝতে পারি হালিনের শাস্তি তখনও চলছিল। শেষ দৃশ্যে আমাদেরকে জানানো হয় এই বাড়িটি থেকে কয়েক মিটার দূরে হালিনকে খুব খারাপ অবস্থায় পাওয়া গিয়েছিল। সে তার সজ্ঞানে ছিল না, আর এই ঘটনার কিছুদিন পর সে হার্ট অ্যাটাকে মারা যায়। এর মাঝামাঝি সময় তার দেখাশোনার কাজে রত একজন নার্সকে সে এই সকল ঘটনা খুলে বলেছিল এবং তার কাছ থেকে শুনেই এই সিনেমাটি বানানো হয়েছে। তবে এই সিনেমার পরিচালকরা ওই বাড়িতেও গিয়েছিল ইনভেস্টিগেশনের জন্য, যেখানে হালিন যেভাবে বলেছিল সেরকম কোনো কবর ওই বাড়িটির মধ্যে পাওয়া যায়নি। শেষে আমাদেরকে বলা হয় যে আমরা যেন এই বাড়ি থেকে দূরে থাকি, কারণ এই বাড়িটিতে যে কোনো কিছু হতে পারে। সেটি একটি অভিশপ্ত বাড়ি। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি তার্কিশ এই সত্য ঘটনা অনুপ্রেরিত মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।